কোভিড-19 সংক্রমণের ক্রমবর্ধমান অবনতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে কতদিন পর্যন্ত বন্ধ থাকবে তা নিয়ে এই মুহূর্তে ভবিষ্যৎবাণী করা বেশ কঠিন। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে অচল অবস্থা তৈরি হয়েছে তা থেকে শিক্ষার্থীদের পড়াশোনার ছন্দে ফেরানোর জন্যই আমার এই অনলাইন ক্লাস, যেন তারা বাসায় বসেই নিজেকে তৈরি করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমি অনামিকা রায়, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, সৈয়দ আহমেদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রদের জন্য প্লান্ট বায়োকেমিস্ট্রি সাবজেক্ট থেকে প্রোটিন বিষয়ের উপর ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রোটিন হলো জীবদেহের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটা জৈব রাসায়নিক পদার্থ। দেহের শুষ্ক ওজনের প্রায় 25 থেকে 65% থাকে প্রোটিন। উদ্ভিদ প্রাণী উভয় দেহে প্রোটিনের উপস্থিতি লক্ষ্য করা যায়। দৈহিক বৃদ্ধির মূল কারণ হলো প্রোটিন সংশ্লেষণ, অর্থাৎ প্রোটিন সংশ্লেষণের কারণে দৈহিক বৃদ্ধি হয়ে থাকে। তাহলে চলো ফিরি আমরা মূল বিষয়ে। কি কি থাকছে আজকের আমাদের ক্লাসে? আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় প্রোটিন কাকে বলে, প্রোটিনের ধর্ম বা বৈশিষ্ট্য ও উৎস, প্রোটিন একটি পলিপেপটাইড যৌগ ব্যাখ্যা করো, প্রোটিনের রাসায়নিক গঠন, প্রোটিনের শ্রেণীবিন্যাস আলোচনা করো এবং প্রোটিনের কাজ। তাহলে প্রথমেই জানবো আমরা প্রোটিন কাকে বলে বা প্রোটিনের সংজ্ঞা। ডাচ বিজ্ঞানী মুল্ডার সর্বপ্রথম প্রোটিন শব্দটি ব্যবহার করেছিলেন। প্রোটিন শব্দটি গ্রিক শব্দ প্রোটিয়েস থেকে এসেছে, আর এই প্রোটিয়েস শব্দের অর্থ হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ। প্রোটিন হলো মানবদেহের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটা জৈব রাসায়নিক পদার্থ, যা নাইট্রোজেন ঘটিত। এটি উচ্চ আণবিক ওজন বিশিষ্ট এবং অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড চেন, অর্থাৎ অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড বন্ধনী দ্বারা আবদ্ধ হয়ে প্রোটিন তৈরি করে। তাহলে প্রোটিনকে আমরা নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করতে পারি। দেখো, উচ্চ আণবিক ওজন বিশিষ্ট একটা বৃহৎ অণুর জৈব রাসায়নিক পদার্থ, যা হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ করলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, তাকে বলা হয় হলো প্রোটিন। তাহলে আমরা কি জানলাম? উচ্চ আণবিক ওজন বিশিষ্ট একটা জৈব রাসায়নিক পদার্থ, যাকে আদ্র বিশ্লেষিত করলে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে, তাকে বলবো আমরা প্রোটিন। নিউক্লিক অ্যাসিড আবিষ্কারের পূর্বে এই প্রোটিনকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হতো। তাহলে প্রোটিন সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো প্রোটিনের বৈশিষ্ট্য বা ধর্মগুলো। দেখো, প্রোটিনের বৈশিষ্ট্য। প্রোটিনকে বিশ্লেষিত করলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন পাওয়া যায়। এছাড়াও প্রোটিনে রয়েছে তাম্র, লৌহ, ফসফরাস বা সালফার জাতীয় পদার্থ। বিভিন্ন প্রোটিন বিভিন্ন দ্রবণে দ্রবণীয়, যেমন কিছু প্রোটিন আছে যারা পানিতে দ্রবণীয় হয়, আবার কিছু কিছু প্রোটিন অ্যালকোহল, লৌহ অ্যাসিড বা লবণাক্ত পানিতে দ্রবণীয়। প্রোটিনকে আদ্র বিশ্লেষিত করলে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় এবং অসংখ্য পলিপেপটাইড বন্ধনও দেখা যায়। প্রোটিন অণু অতীব বৃহৎ আকারের হওয়ায় এটি অর্ধভেদ্য পর্দা বা বৈষম্যভেদ্য পর্দা ভেদ করতে পারে না। প্রোটিনকে অ্যাসিডে বিশ্লেষিত করলে, অর্থাৎ প্রোটিনের অ্যাসিডিক বিশ্লেষণ ঘটলে ট্রিপ্টোফ্যান ছাড়া সকল অ্যামাইনো অ্যাসিড অপরিবর্তিত থাকে। তাহলে কি হবে? অ্যাসিড দ্বারা বিশ্লেষিত হলে ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড নষ্ট হবে এবং বাকি অ্যামাইনো অ্যাসিডগুলো অপরিবর্তিত অবস্থায় থাকবে। এবং প্রোটিনকে ক্ষারে বিশ্লেষণ করলে সিস্টিন, সেরিন, আর্জিনিন এবং থ্রিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা প্রোটিনের বৈশিষ্ট্য দেখলাম। এবার আমরা দেখব প্রোটিনের উৎস। উদ্ভিদ, প্রাণী, এমনকি অণুজীবের দেহেও প্রোটিনের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন জীবে বিভিন্ন প্রোটিন থাকে, আবার একই জীবের বিভিন্ন অংশে বিভিন্ন প্রোটিনের উপস্থিতি লক্ষ্য করা যায়। দেখো, আমরা প্রোটিনের উৎসগুলো দেখব এবং প্রোটিনের নামগুলো জানবো। দেখো, প্রোটিনের নাম এবং প্রোটিনের উৎস। অ্যালবুমিন নামক প্রোটিনটি পাওয়া যায় ডিমের সাদা অংশে। আবার গ্লোবিউলিন প্রোটিন পাওয়া যায় ডিমের কুসুম এবং উদ্ভিদের বীজে। প্রোলামিন নামক প্রোটিন পাওয়া যায় ভুট্টার জেইনে এবং গ্লুটেলিন নামক প্রোটিন আছে বিভিন্ন রকম শস্য দানাতে। প্রোটামিন এবং হিস্টোন এই দুইটা প্রোটিন পাওয়া যায় নিউক্লিক অ্যাসিডে। আর নিউক্লিয় প্রোটিন বিদ্যমান ক্রোমোজোমে।
লিপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন এগুলো প্লাজমা ঝিল্লি, কোষের প্লাজমা ঝিল্লিতে উপস্থিত থাকে। তাহলে কোন কোন প্রোটিন কোথায় থাকে আমরা জানলাম। তাহলে প্রোটিন কি বুঝলাম, প্রোটিনের বৈশিষ্ট্য কি কি এবং প্রোটিনের উৎসগুলো কি রকম হয় এসব আমরা জানলাম। এবার আমরা আসবো হলো নেক্সট টপিকে। প্রোটিন একটি পলিপেপটাইড যৌগ। প্রোটিনকে একটা পলিপেপটাইড যৌগ বলা হয়। কেন বলি? প্রোটিনের গঠন কিরূপ? অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড বন্ধনী দ্বারা আবদ্ধ হয়ে প্রোটিন তৈরি করে। তাহলে দেখো, আমরা তোমার একটু রিঅ্যাকশনটা দেখো। এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, দুইটা অ্যামাইনো অ্যাসিড আছে এখানে। একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক মূলকের হাইড্রক্সিল মূলক, অপর অ্যামাইনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের হাইড্রোজেন মূলক। এই হাইড্রক্সিল মূলক এবং হাইড্রোজেন মূলক যোগ হয়ে এক অণু পানি অপসারিত হবে হয়ে যে একটা বন্ধনী তৈরি হবে, একে বলা হয় হলো পেপটাইড বন্ধনী। আর দুইটা অ্যামাইনো অ্যাসিড আছে বলে এই যৌগের নাম হলো ডাইপেপটাইড যৌগ। তাহলে কি, একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপের হাইড্রক্সিল মূলক, অপর অ্যামাইনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে এক অণু পানি অপসারণের মাধ্যমে যে অ্যামাইড বন্ড তৈরি হয় তাকে নাম হলো পেপটাইড বন্ড। আর যে যৌগ তৈরি হবে তার নাম ডাইপেপটাইড। দুইটা অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনী দ্বারা আবদ্ধ হয়েছে বলে এই পুরো যৌগটার নাম ডাইপেপটাইড যৌগ। একইভাবে যদি তিনটা অ্যামাইনো অ্যাসিড পরপর পেপটাইড বন্ধনী দ্বারা আবদ্ধ হতো, সেই যৌগকে বলতাম আমরা ট্রাইপেপটাইড যৌগ। সেম ভাবে 4 থেকে 10টা অ্যামাইনো অ্যাসিড যখন পলিপেপটাইড বন্ধনী দ্বারা আবদ্ধ হয়ে 4 থেকে 10টা অ্যামাইনো অ্যাসিড যখন পলিপেপটাইড বন্ধনী দ্বারা আবদ্ধ হয়ে একটা চেইন তৈরি করবে, সেই যৌগকে বলা হয় অলিগোপেপটাইড। একইভাবে 10টি বা তার চেয়ে বেশি অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ 50টি বা তার চেয়ে বেশি অ্যামাইনো অ্যাসিড যখন পলিপেপটাইড বন্ধনী দ্বারা আবদ্ধ একটা শৃঙ্খল তৈরি করে তাকে বলবো পলিপেপটাইড যৌগ। তাহলে কি, দুইটা অ্যামাইনো অ্যাসিড থাকলে ডাইপেপটাইড যৌগ, তিনটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হলে ট্রাইপেপটাইড, 4 থেকে 10টা অ্যামাইনো অ্যাসিড যখন যুক্ত হবে তখন তাকে বলা হয় অলিগোপেপটাইড, এবং 50 থেকে 100টি অ্যামাইনো অ্যাসিড যখন পেপটাইড বন্ধনীর দ্বারা আবদ্ধ হয়ে একটা যৌগ গঠন করবে তাকে বলা হয় হলো পলিপেপটাইড যৌগ। একইভাবে 100টি থেকে প্রায় লক্ষাধিক অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিপেপটাইড বন্ধনীর দ্বারা আবদ্ধ হয়ে যে যৌগ তৈরি করে তাকে বলা হয় হলো প্রোটিন। আর এই জন্য আমরা প্রোটিনকে একটা পলিপেপটাইড যৌগ বলি। প্রোটিনের গঠনে যতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে পেপটাইড বন্ডের সংখ্যা হয় তার চেয়ে 1 কম। তাহলে আমরা কেন প্রোটিনকে পলিপেপটাইড যৌগ বললাম, বুঝতে পেরেছি তো? এবার আসবো আমরা প্রোটিনের রাসায়নিক গঠনে। প্রোটিনের রাসায়নিক গঠন। প্রোটিন একটা নাইট্রোজেন ঘটিত জৈব রাসায়নিক পদার্থ। এটি প্রোটোপ্লাজমের অতীব গুরুত্বপূর্ণ একটা উপাদান। নোবেল পুরস্কার প্রাপ্ত পলিং নামক একজন বিজ্ঞানী সর্বপ্রথম এক্স-রে রশ্মির পরীক্ষার দ্বারা এই প্রোটিনের সূক্ষ্ম গঠন আবিষ্কার করেন এবং তিনি প্রোটিনের এই গঠনকে আলফা কুণ্ডলী গঠন বলে আখ্যায়িত করেন। প্রোটিনের গঠন 4টা স্তর রয়েছে প্রোটিন গঠনের। একটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার এবং কোয়াটারনারি স্ট্রাকচার। তাহলে আমরা দেখি একটু প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার বা প্রাথমিক গঠন। দেখো, একটা রিঅ্যাকশন দেওয়া আছে। অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে ক্রমান্বয়ে যুক্ত হয়ে যখন একটা লম্বা শৃঙ্খল তৈরি করবে এরকম, তখন তাকে বলা হয় হলো প্রোটিনের প্রাথমিক গঠন। এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। দেখো দেখা দিয়েছে একটা পেপটাইড বন্ধনী, একটা পেপটাইড বন্ধনী, এখানে একটা পেপটাইড বন্ধনী, এখানে একটা পেপটাইড বন্ধনী, এই যে এখানে একটা পেপটাইড বন্ধনী। এভাবে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে যখন লম্বা একটা শিকল তৈরি করবে তখন তাকে বলা হয় হলো প্রোটিনের প্রাথমিক স্ট্রাকচার। অর্থাৎ প্রায় 50 থেকে লক্ষাধিক অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে প্রোটিনের প্রাথমিক গঠনটা তৈরি করবে। কিভাবে? একটা অ্যামাইনো অ্যাসিড আমরা কিছুক্ষণ আগে কিন্তু পড়েছি, একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপের হাইড্রক্সিল পরমাণু অপর অ্যামাইনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে এক অণু পানি অপসারণের মাধ্যমে পেপটাইড বন্ড তৈরি করবে। আর এই পেপটাইড বন্ধনীর মাধ্যমে প্রায় লক্ষাধিক অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে যে লম্বা শিকল তৈরি করবে তাকে আমরা বলবো প্রোটিনের প্রাথমিক গঠন। এরপর আসবো আমরা প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচারে। দেখো, এটা একটা প্রাইমারি স্ট্রাকচার, এটা একটা প্রাইমারি স্ট্রাকচার প্রোটিন, এটা একটা প্রোটিনের লম্বা শৃঙ্খল, এটা একটা লম্বা শৃঙ্খল। দেখো, একটা পলিপেপটাইড শৃঙ্খলের কার্বক্সিলিক গ্রুপ, দেখো এটা কার্বক্সিলিক গ্রুপের অক্সিজেন, অপর একটা পলিপেপটাইড শৃঙ্খলের অ্যামিনো গ্রুপের হাইড্রোজেন, এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ধনী তৈরি হয় আর এর ফলে যে স্ট্রাকচার তৈরি হবে একে বলবো আমরা সেকেন্ডারি স্ট্রাকচার। তাহলে কি বলবো আমরা?
একটা পলিপেপটাইড চেন এর কার্বক্সিল মূলকের অক্সিজেন অপর একটা পলিপেপটাইড চেনের অ্যামিনো মূলকের হাইড্রোজেন পরস্পরের মধ্যে বন্ধনী তৈরি করে যে স্ট্রাকচার তৈরি করবে তাকে আমরা বলবো হলো প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার। এখানে আমি দুইটা শৃঙ্খল দেখেছি, যদি নিচে আরেকটা শৃঙ্খল দেওয়া হয় সেম ভাবে এই দেখো এখানে অ্যামিনো মূলকের হাইড্রোজেন আছে, এখানে কার্বক্সিল মূলক যুক্ত একটা শৃঙ্খল তৈরি করবে। এখানে কার্বক্সিল মূলকের অক্সিজেন আছে, নিচ থেকে আরেকটা অ্যামিনো মূলকের হাইড্রোজেন যে একটা শৃঙ্খল তৈরি, হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে একটা শৃঙ্খল তৈরি করবে। আর এইভাবে যে গঠন তৈরি হবে তাকে বলা হয় প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার। তাহলে আমরা প্রাথমিক স্ট্রাকচার পড়লাম, সেকেন্ডারি স্ট্রাকচার। এবার হলো প্রোটিনের টারশিয়ারি গঠন। এটা কি হবে, এরকম লম্বা দীর্ঘ শৃঙ্খলিত একটা শৃঙ্খল যদি ক্রমান্বয়ে জট পেকে কুণ্ডলিত হয়ে একটা গোলাকার গঠন, দৃঢ় জটিল এবং গোলাকার গঠন তৈরি করে, তখন তাকে আমরা বলবো হলো টারশিয়ারি গঠন। অর্থাৎ প্রোটিনের প্রাথমিক স্ট্রাকচার যেটা আমরা দেখি, একটা লম্বা দীর্ঘ শৃঙ্খলিত প্রোটিনের গঠন, তন্তুময় একটা প্রোটিন যদি ক্রমান্বয়ে কুণ্ডলিত হয়ে জট পেকে জটিল গোলাকার দৃঢ় একটা গঠন তৈরি করে, তখন তাকে বলা হয় হলো প্রোটিনের টারশিয়ারি স্ট্রাকচার বা টারশিয়ারি গঠন। এরপর আসবো আমরা হলো প্রোটিনের কোয়াটারনারি স্ট্রাকচারে। দুইটা উপ একক বিশিষ্ট পলিপেপটাইড প্রোটিনের মধ্যে একটা উপ একক বিশিষ্ট প্রোটিন আর একটা উপ একক বিশিষ্ট প্রোটিন যদি পাশাপাশি থাকে, তখন এই উপ এককগুলোর মধ্যে আন্তঃক্রিয়ার ফলে যে গঠন তৈরি হয় তাকে বলা হয় হলো কোয়াটারনারি স্ট্রাকচার। তাহলে কি, দুইটা উপ একক বিশিষ্ট প্রোটিনের উপ এককগুলোর মধ্যে আন্তঃক্রিয়ার ফলে যে গঠন তৈরি হবে তাকে আমরা বলবো প্রোটিনের কোয়াটারনারি স্ট্রাকচার। তাহলে আমরা কি প্রাইমারি স্ট্রাকচার পেলাম, সেকেন্ডারি স্ট্রাকচার পেলাম, টারশিয়ারি স্ট্রাকচার পেলাম এবং কোয়াটারনারি স্ট্রাকচার পেলাম। এরপরে আমরা দেখব প্রোটিনের শ্রেণীবিন্যাস। দেখো এখানে ছক আকারের প্রোটিনের একটা শ্রেণীবিন্যাস দেওয়া আছে তোমাদের বোঝানোর জন্য। প্রোটিনের শ্রেণীবিন্যাস জৈবিক কার্যাবলীর ভিত্তিতে প্রোটিনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা গাঠনিক প্রোটিন, একটা কার্যকরী প্রোটিন। গাঠনিক প্রোটিন কোনগুলো, যে প্রোটিনগুলো দৈহিক গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হলো গাঠনিক প্রোটিন, আর যে প্রোটিনগুলো দেহের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা হয় হলো কার্যকরী প্রোটিন। আকৃতি অনুসারে প্রোটিন দুই প্রকার, একটা তন্তুময় প্রোটিন, একটা হলো গ্লোবিউলার প্রোটিন। তন্তুময় প্রোটিন কি, যে প্রোটিনগুলো লম্বা শৃঙ্খলিত তন্তুর মতো, অর্থাৎ অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে যখন লম্বা একটা শৃঙ্খল তৈরি করবে একটা তন্তুর মতো, তখন তাকে বলা হলো তন্তুময় প্রোটিন। আর দৃঢ় গোলাকার প্রোটিনকে বলা হয় হলো গ্লোবিউলার প্রোটিন। এরপর আসি আমরা ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিন তিন প্রকার, সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন এবং উৎপাদিত বা উদ্ভূত প্রোটিন। সরল প্রোটিন কি, যে সকল প্রোটিনকে আর্দ্র বিশ্লেষিত করলে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে তাদেরকে বলবো হলো সরল প্রোটিন, যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন ইত্যাদি, এরা হলো সরল প্রোটিন। তাহলে যুগ্ম প্রোটিন কি, এই সরল প্রোটিনের সঙ্গে যদি একটা অপ্রোটিন অংশ যুক্ত হয়ে যখন একটা প্রোটিন তৈরি করবে তখন তাকে বলা হয় হলো যুগ্ম প্রোটিন। সরল প্রোটিন প্লাস অপ্রোটিন অংশ ইকুয়াল যুগ্ম প্রোটিন বা কনজুগেট প্রোটিন। তাহলে কনজুগেট প্রোটিনে দুইটা থাকে, একটা সরল প্রোটিন থাকবে, একটা অপ্রোটিন অংশ থাকবে। আর এই কনজুগেট প্রোটিনে এই অপ্রোটিন অংশকে বলা হয় হলো প্রস্থেটিক গ্রুপ। তাহলে সরল প্রোটিন প্লাস প্রস্থেটিক গ্রুপ ইকুয়াল হলো কনজুগেট প্রোটিন বা যুগ্ম প্রোটিন। আর এই প্রস্থেটিক গ্রুপের বিভিন্ন উপর ভিত্তি করে কনজুগেট প্রোটিন বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন সরল প্রোটিন প্লাস প্রস্থেটিক গ্রুপ যদি নিউক্লিক অ্যাসিড হয় তাহলে সেই কনজুগেট প্রোটিনটার নাম হবে হলো নিউক্লিয় প্রোটিন। আবার সরল প্রোটিন প্লাস প্রস্থেটিক গ্রুপ যদি লিপিড হয় তাহলে সেই কনজুগেট প্রোটিনটার নাম হবে লিপোপ্রোটিন। একইভাবে সরল প্রোটিন প্লাস শর্করা ইকুয়াল হবে গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন, এবং সরল প্রোটিন প্লাস রঞ্জক পদার্থ ইকুয়াল কনজুগেট প্রোটিনটা হবে ক্রোমোপ্রোটিন, এবং সরল প্রোটিনের সাথে যদি ফসফরাস যুক্ত হয় তখন তার নাম হবে হলো ফসফোপ্রোটিন। তাহলে কনজুগেট প্রোটিন কি, এবং কনজুগেট প্রোটিনের মধ্যে একটা প্রস্থেটিক গ্রুপ থাকে, এই প্রস্থেটিক গ্রুপের উপর ভিত্তি করে কনজুগেট প্রোটিনকে শ্রেণীবিন্যাস করা হয়। এরপর আসবো আমরা উৎপাদিত প্রোটিন বা উদ্ভূত প্রোটিন। এটি হলো মূল প্রোটিনের বিশ্লিষ্ট অংশবিশেষ, অর্থাৎ একটা প্রোটিন যখন বিভিন্ন এনজাইম, অ্যাসিড বা ক্ষার দ্বারা বিশ্লেষিত হয় তখন যখন ছোট ছোট খণ্ডে পরিণত হয়, এই ছোট ছোট খণ্ডিত প্রোটিনকে বলা হয় হলো উৎপাদিত প্রোটিন বা উদ্ভূত প্রোটিন। এগুলোর মধ্যে রয়েছে যেমন প্রোটিওজ, পেপটোন,
প্রোটিয়ান ইত্যাদি হলো উৎপাদিত প্রোটিনের উদাহরণ। তাহলে জৈবিক কার্যের ভিত্তিতে পেলাম, আকৃতি অনুসারে পেলাম এবং ভৌত রাসায়নিক গুণাবলীর ভিত্তিতে পেলাম। এবার আসবে গঠনগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রোটিন দুই প্রকার, একটা সম্পূর্ণ প্রোটিন আর একটা হলো অসম্পূর্ণ প্রোটিন। তাহলে সম্পূর্ণ প্রোটিন কি? যে প্রোটিনে দৈহিক গঠনের জন্য প্রয়োজনীয় সকল অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে তাকে বলা হয় হলো সম্পূর্ণ প্রোটিন। যে প্রোটিনে দেহের গঠনের জন্য প্রয়োজনীয় সকল অ্যামাইনো অ্যাসিড উপস্থিত সেগুলো হচ্ছে সম্পূর্ণ প্রোটিন। আর যে প্রোটিনে দৈহিক গঠনের জন্য প্রয়োজনীয় সকল অ্যামাইনো অ্যাসিড অনুপস্থিত, অর্থাৎ সকল অ্যামাইনো অ্যাসিড থাকে না যে প্রোটিনে, তাকে বলা হয় হলো অসম্পূর্ণ প্রোটিন। তাহলে আমরা প্রোটিনের শ্রেণীবিন্যাস তো দেখলাম। এরপরে আসবো আমরা প্রোটিনের কাজ। প্রোটিন কি কি কাজ করে থাকে? প্রোটিন জীবদেহের জন্য অতীব গুরুত্বপূর্ণ উপাদান। প্রোটিনের বহুবিধ কাজ রয়েছে, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজ আমি তোমাদের সঙ্গে আজ উপস্থাপন করব। দেখো কি, প্রোটিন প্রোটোপ্লাজমের একটা অন্যতম এবং গুরুত্বপূর্ণ গাঠনিক একক। প্রোটিন হলো প্রোটোপ্লাজমের অন্যতম একটা গঠনগত একক। খাদ্যের যে প্রোটিন থাকে তারা দেহ নির্মাণে সাহায্য করে, এটা একটা কাজ। আবার কিছু প্রোটিন আছে যারা দেহে পানি, অক্সিজেন, আয়ন এবং অন্যান্য জৈব যৌগ দেহের বিভিন্ন অংশে পরিবহন করে। আবার হরমোন জাতীয় যে প্রোটিনগুলো আছে এরা দেহের বিভিন্ন প্রাণ রাসায়নিক কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। অ্যান্টিবডি প্রোটিনগুলো কি করে? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। আবার কোষে কিছু প্রোটিন আছে যারা সঞ্চিত থাকে, প্রয়োজন অনুযায়ী কোষে খাদ্য সরবরাহ করে থাকে। এরপর কি আমরা দেখব হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনগুলো নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডকে কার্যকর অর্থাৎ সক্রিয় রাখে। প্রোটিনের বহুবিধ কার্যাবলীর মধ্যে আমি কিছু কাজ তোমাদের কাছে উপস্থাপন করলাম। তাহলে আমরা কি কি জানলাম? প্রোটিন কি জানলাম, প্রোটিনের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, প্রোটিন কোথায় কোথায় থাকে, প্রোটিনের উৎস, প্রোটিনকে কেন পলিপেপটাইড যৌগ বলবো আমরা, তাহলে প্রোটিনের গঠন কি রূপ হয়, প্রোটিনের রাসায়নিক গঠন, প্রোটিনের শ্রেণীবিন্যাস, প্রোটিনকে কত ভাগে ভাগ করা যায় এবং প্রোটিন কি কি কার্যাবলী সম্পাদন করে থাকে, এসব আমরা আজকে জানলাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি প্রোটিন সম্পর্কে একটু হলেও তোমাদের ধারণা হয়েছে। এই অধ্যায়টা একটু বাসায় ভালো করে স্টাডি করবে, তাহলে বিস্তারিত জানতে পারবে। উৎসাহ পেলে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ।